হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি গাইড ক্লাস। আমি বিজু। আজকে তোমাদের ইতিহাসের 3টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এই 3টির মধ্যেই থাকবে বিশদ আলোচনা এবং এর মধ্যে আরও থাকবে প্রশ্ন উত্তর। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, তো প্রশ্নটি নিয়ে একটু ব্যাখ্যা করা যাক। আমরা এই ভিডিওটির মাধ্যমে দ্বিতীয় পুলকেশী এবং চালুক্য বংশ এবং চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক, প্রথম শাসক থেকে শুরু করে শেষ শাসক পর্যন্ত তাদের সময়কাল নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। চালুক্য সাম্রাজ্য, এই সাম্রাজ্য উত্থানের ফলে নবম শতকে ভারতের স্থাপত্যকলা ব্যাপক উন্নতি সাধন হয়, যাকে বর্তমানে চালুক্য স্থাপত্য শৈলীও বলা হয়ে থাকে। এছাড়াও প্রশাসনিক দক্ষতা ও বৈদেশিক বাণিজ্যের প্রসারেও এই সাম্রাজ্য যথেষ্ট অগ্রগতি সাধন করেছিল। 11 শতকে এসে চালুক্য সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় তেলুগু সাহিত্যে প্রচার ও প্রসার লাভ করে। একটু আগে আলোচনা করলাম যে চালুক্য সাম্রাজ্যের ব্যাপারে এবং চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন প্রথম পুলকেশী নাকি দ্বিতীয় পুলকেশী? চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশী। এবার আমি চালুক্য বংশের প্রথম থেকে শেষ পর্যন্ত শাসকের নাম বলবো এবং তাদের সময়কাল নিয়ে আলোচনা করব। প্রথম পুলকেশী 545 থেকে 560 খ্রিস্টাব্দ চালুক্য বংশ প্রতিষ্ঠাতা করেন। তাহলে চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম পুলকেশী আমার স্ক্রিনে তোমরা দেখতে পাবে। দ্বিতীয় পুলকেশী 560 থেকে 644 খ্রিস্টাব্দ চালুক্য সাম্রাজ্যের প্রভাবশালী এবং সফল শাসক ছিলেন, অর্থাৎ কি শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশী। কর্তবামন 644 থেকে 674 খ্রিস্টাব্দ দ্বিতীয় পুলকেশীর পরে শাসন করেন। মদন গোপা 674 থেকে 683 খ্রিস্টাব্দ কর্তবামন এর পর শাসন করেন। তারপর ভিক্ষাপুরা 683 থেকে 601 খ্রিস্টাব্দ মদন গোপার পর ভিক্ষাপুরা শাসন করেন। 6 নম্বর আদিত্য সিংহ, তিনি 701 থেকে 725 খ্রিস্টাব্দ ভিক্ষাপুরার পর শাসন করেন। 7 নম্বর কালাচুরি 725 থেকে 774 খ্রিস্টাব্দে পর্যন্ত শাসন করেন আদিত্য সিংহ এর পর। এরপর শাসন করেন হচ্ছেন বাগদত্তা 8 নম্বর 744 থেকে 757, কালাচুরির পর শাসন করেন। তারপর দ্বিতীয় কালাচুরি 757 থেকে 785 খ্রিস্টাব্দ বাগদত্তার পরে তিনি শাসন করছেন। 10 নম্বর হচ্ছে তৃতীয় পুলকেশী, তিনি 785 থেকে 800 খ্রিস্টাব্দে শেষ চালুক্য শাসক। প্রশ্ন যে কি চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে এক, দ্বিতীয় নম্বর হচ্ছে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে শেষ শাসক কে ছিলেন। প্রথম শাসক তিনি প্রতিষ্ঠিত করেন প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী ছিলেন হচ্ছেন শ্রেষ্ঠ শাসক এবং তৃতীয় পুলকেশী যিনি ছিলেন কি এই চালুক্য বংশের শ্রেষ্ঠ এবং শেষ শাসক, শ্রেষ্ঠ না শেষ শাসক। চালুক্য বংশের শেষ শাসক হচ্ছেন তৃতীয় পুলকেশী। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, প্রাচীন ভারতে নেপোলিয়ন বলা হয় কাকে? প্রাচীন ভারতে নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতে নেপোলিয়ন বলা হয়। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্টের নাম তো তোমরা সকলে শুনেছ।
তোমরা কি জানো তার ব্যাপারে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানিও। তোমরা হয়তো জানো যে সমুদ্রগুপ্ত ছিলেন কুমার দেবীর পুত্র। গুপ্ত বংশের প্রথম থেকে শেষ শাসক আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আমরা যদি সমুদ্রগুপ্তের সম্পর্কে বলি তাহলে বলা যায় যে নেপোলিয়ন বোনাপার্টের মতো তিনি একজন শক্তিশালী সামরিক কৌশল এবং প্রভাবশালী নেতৃত্বের মাধ্যমে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার এই রাজনীতির দক্ষতা এবং সামরিক বিজয় থেকে প্রাচীন ভারতে নেপোলিয়ন হিসাবে পরিচিত করেছেন। এখান থেকে প্রশ্ন করা যায় যে সমুদ্রগুপ্ত কে ছিলেন, তাই তো? এর উত্তরে সমুদ্রগুপ্ত কে ছিলেন, তাহলে এর উত্তরে আমরা কি দিব যে সমুদ্রগুপ্ত 333 থেকে 357 খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত বংশের একজন মহান শাসক। তিনি গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট এবং তার শাসন আমলে সাম্রাজ্যের বিস্তার ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটান। সমুদ্রগুপ্ত সাধারণত ভারতে নেপোলিয়ন হিসাবেই উল্লেখিত হয় তার সামরিক কৌশল বিজয়ের জন্য। তার শাসনকালে তিনি উত্তর ভারতের বেশিরভাগ অংশে তার আধিপত্য বিস্তার করেন এবং বিভিন্ন রাজ্যকে পরাজিত করে সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেন। সমুদ্রগুপ্তকে কবি রাজা ও বলা হয় কারণ তার আমলে শিল্প সংস্কৃতির ব্যাপক উন্নতি ঘটে এবং তিনি নিজেও একজন প্রতিভাবান কবি ছিলেন। আরেকটি কি বলো যে ভারতে নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তের মায়ের নাম কি বলেছে তোমরা বলো দেখি। সমুদ্রগুপ্তের মায়ের নাম কি বলেছে আমরা? সমুদ্রগুপ্তের মায়ের নাম বলেছে কুমার দেবী, এই একটি প্রশ্ন। আর ভারতে নেপোলিয়ন কাকে বলা হয়, প্রাচীন ভারতে নেপোলিয়ন কাকে বলা হয়, এই একটি প্রশ্ন। সমুদ্রগুপ্তকে বলা হয়। আর একটি কি কবি রাজা, কবি রাজা কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে বলা হয়। তাহলে আমরা এখানে তিনটি প্রশ্ন পেলাম। এবং গুপ্ত সাম্রাজ্যের শাসকদের তালিকা এবং তাদের শাসনকাল আমি বলছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। যে প্রথম যিনি চন্দ্রগুপ্ত প্রায় 320 থেকে 330 খ্রিস্টাব্দে, এগুলি আনুমানিক ধরা হয়। এবং দ্বিতীয় সমুদ্রগুপ্ত 330 থেকে 375 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 375 থেকে 415 খ্রিস্টাব্দ। প্রথম গুপ্ত 415 থেকে 455। নরসিংহগুপ্ত 450 থেকে 475 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় কুমারগুপ্ত 475 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। পালাদিত্য প্রথম 500 থেকে 515 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় বালাদিত্য 515 থেকে 535 খ্রিস্টপূর্বাব্দ। নরসিংহ বিজয় 535 থেকে 555 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় বুদ্ধগুপ্ত 555 থেকে 570 খ্রিস্টপূর্বাব্দ। এবং প্রথম ভাস্কর সেনা 570 থেকে 577 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় ভাস্কর সেনা 577 থেকে 587 খ্রিস্টপূর্বাব্দ। এবং তৃতীয় বুদ্ধগুপ্ত 587 থেকে 603 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই হলো গুপ্ত সাম্রাজ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত শাসক। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? তাহলে এর উত্তর কী হবে? এর উত্তর হবে কাশ্মীর। রাজতরঙ্গিনী সম্পর্কে আমরা একটু জেনে নিই যে রাজতরঙ্গিনী কলাম দ্বারা রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। রাজতরঙ্গিনী শব্দের অর্থ হচ্ছে রাজাদের নদী। কলান 12 শতকে রাজতরঙ্গিনী রচনা করেন। ঠিক আছে, প্রশ্ন তাহলে কী কী আছে যে রাজতরঙ্গিনী শব্দের অর্থ কী? একটা হচ্ছে রাজাদের নদী। কলান কত শতকে রাজতরঙ্গিনী রচনা করেন? 12 শতকে রাজতরঙ্গিনী রচনা করেন। এটি কোন ভাষায় রচিত হয়েছিল? এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? কাশ্মীর রাজ্যে। স্টুডেন্টস, এই হলো আজকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা। পরবর্তী সময় আরও অন্যান্য বিষয় এবং সাবজেক্টের উপরে প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তোমাদের জন্য পাঁচটি প্রশ্ন থাকছে, যার উত্তর তোমরা কমেন্ট বক্সে দিবে। পাঁচটি প্রশ্ন শুনে নাও। প্রশ্নগুলি আমি ইতিহাসের ভৌগোলিক পরিবেশ এর উপর থেকে করছি। 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, ভারতকে নৃতত্ত্বের জাদুশালা বলেছেন কে? 3 নম্বর প্রশ্ন,
দ্রাবিড় সভ্যতা কোথায় প্রথম গড়ে ওঠে? 4 নম্বর প্রশ্ন, নর্ডিক কাদের বলা হয়? এবং 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম লিপি কোনটি? এর উত্তর তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এবং আমার পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমার মুখে শুনতে পাবে। ধন্যবাদ।